বলছে যে ভাই বাবু যাচ্ছে। এই কথা বলতে বলতে বাঘ ছিল খুব কাছাকাছি, হঠাৎ করে তার গাড়ি ওর এসে জাম দিয়ে এসে পড়েছে। বহুবার বাঘের সঙ্গে দেখা গেছে, বাঘের সঙ্গে লড়াই করেছি। তাও আনুমানিক কতবার মনে হয় বাঘের সঙ্গে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে? তা কতবার হিসেব নেই, তা ওরম 10-20 বার, 20-30 বার বাঘের সঙ্গে লড়াই হয়ে গেছে। নমস্কার, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটু নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে জঙ্গল জীবনের আর একটা ভয়াবহ ঘটনা শুনতে যাচ্ছে এই মুহূর্তে। আর এখন একটা খোলা পরিবেশে বসে আছে। পিছন দিকে আছে বাঁশঝাড়, সাইডের দুপারে পুকুর আছে, আর মাঝখানে ছোট একটা রাস্তা। আর সেই রাস্তায় আমার জ্যাঠামশাই আর আমি বসে গেছি। আজকে বাঘের গল্প শুনবো। জ্যাঠামশাই কিন্তু জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। জঙ্গলের কাঁকড়া ধরা, মাছ ধরা, মধু সংগ্রহ করা, এটাই হচ্ছে প্রধান জীবিকা। এই জীবিকার সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে আছে, এবং এই জীবিকার সঙ্গে থাকতে থাকতে এক নয় একাধিকবার কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কিন্তু মারপিট করেছেন, যুদ্ধ করেছেন। অনেক ঘটনা ঘটে গেছে। সুন্দরবন জঙ্গলে যারা মধু সংগ্রহ, যারা মাছ মারতে যায়, যারা কাঁকড়া ধরতে যায়, তারা যে কত কঠিন জীবনের সঙ্গে লড়াই করে সেটা আমি নিজে গিয়ে দেখেছি। যে জীবিকার সন্ধানে মানুষ সুন্দরবন জঙ্গলে যায়, একদিকে বাঘের ভয়, একদিকে নোনা জল, একদিকে হাড় ভাঙা হাঁটুরি। সেই সব কিছু শুনে নেবো আজকে জ্যাঠামশার কাছ দিয়ে। তো চলুন সরাসরি জ্যাঠামশার কাছে চলে যাওয়া যাক। জ্যাঠামশাই, আপনার নাম? আমার নাম নিমাই গায়েন। বয়স? বয়স 59 এখন চলছে। আর এই জঙ্গল জীবনের সঙ্গে কতদিন ধরে যুক্ত? তা 40-45 বছর 40-45 বছর এই জীবনের সঙ্গে যুক্ত। এই জীবনের সঙ্গে যুক্ত। তাহলে তো একবার না একাধিকবার বাঘের সঙ্গে দেখা হয়েছে। বহুবার বহুবার বাঘের সঙ্গে দেখা গেছে, বাঘের সঙ্গে লড়াই করেছি। তাও আনুমানিক কতবার মনে হয় বাঘের সঙ্গে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে? তা কতবার হিসেব নেই, তা ওরম 10-20 বার, 20-30 বার বাঘের সঙ্গে লড়াই হয়ে গেছে এই বয়সে যা করে আছি। তো এই জীবিকার সঙ্গে এতবার লড়াই হয়েছে, এই জীবিকার সঙ্গে থাকলে কতটা প্রাণ হারানোর ভয়? ফ্যামিলি লোক কি সাপোর্ট দেয় নাকি যেতে না করে? না, ফ্যামিলির থেকে যেতে না করে, কিন্তু আমাদের এই সুন্দরবনে আমরা বাস করি। সুন্দরবনে থেকে এমন একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে যে আমাদের আয় উন্নতি সবই সুন্দরবনের উপর। ওখান থেকে আয় উন্নতি না করলে আমাদের সংসার নির্বাহ করা খুব দুরবস্থায় পড়ে যেতে হয়। সুন্দরবনের প্রধান যে জীবিকা, সে জীবিকা কিন্তু সুন্দরবনের মাছ ধরা, কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা। এটা আমি প্রত্যেকটা পর্বে বলেছি বন্ধুরা। আর এই জীবিকার সঙ্গে না থাকলে সুন্দরবন জীবনটা খুব ভয়াবহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। নিজের ফ্যামিলি মেনটেন করা যায় না, নিজেকে মেনটেন করা যায় না। তাহলে এই সুন্দরবনের যে শেষ প্রান্তে আমরা যে বসবাস করি, যারা এখানে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, স্থায়ী বাসিন্দা, আজকে দিনে যদি আমরা জঙ্গলে না যাই, কাঁকড়া ধরতে যদি না যাই, মাছ ধরতে যদি না যাই, মধু সংগ্রহ করতে যদি না যাই, আমাদের জীবন চলবে কী করে? এটাও ভাবার বিষয়। তো যাই হোক, সুন্দরবনের গভীরে যে ঘটনাটা ঘটেছিল আপনাদের সাথে, সেই ঘটনার যদি পুরো ঘটনাটা বন্ধুদের সঙ্গে যদি একটু শেয়ার করতেন, খুব ভালো লাগতো। গেলাম ওই মধু কাটতে, সবাই বললো চলো মধু কাটতে যাই একটু। আচ্ছা। মধু কাটতে বেরোলাম, আর একদিন আগে আলোচনা হয়ে গেছে আমাদের মধু কাটার যাওয়ার জন্য। গিয়ে তারপরে আমরা নৌকো ডোঙা সব সাজালাম, সাজিয়ে মধু কাটতে চলে গেলাম। গিয়ে এক জায়গায় গিয়ে আমরা জঙ্গলে সবে উঠেছি। মানে নৌকা নোঙর করে? হ্যাঁ, মানে একদম পারে কানাকানি? হ্যাঁ, একদম নৌকা পাই জঙ্গলের একদম কানিতে নৌকা ওখানে নোঙর করা হয়েছে। জঙ্গলটার নাম আদারমানিক। আধারমানিকের ঘটনাটা ঘটেছে। আচ্ছা। এখন একসঙ্গে উঠেছি, ওঠার সঙ্গে সঙ্গে ফার্স্টে উঠে আমাদের মায়ের নাম নিতে হয়। মা বনবিবিকে স্মরণ করতে হয়, বাবা দক্ষিণ রায়কে স্মরণ করতে হয়। মধুটা দক্ষিণ রায়ের, তার জন্য দক্ষিণ রায়কে স্মরণ করতে হয়, মা বনবিবিকে স্মরণ করতে হয়। ভয়ভূত এখানে বাঘের আক্রমণ, বাঘের ভয় আমরা জেনে শুনে সেখানে যাই। তার জন্য তাদের দেবদেবীদের আমাদের স্মরণ করে চলতে হয়। সেখানে গিয়ে নাম করে আমরা সবে কিছু পথ এগোইছি। এগোবার সঙ্গে সঙ্গে ওখানে সামনে যে বাঘ ছিল সেটা আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি যে বাঘ
একজন মা সাইডে চলে গেছে, গিয়ে সে বলছে বলে এই বাবু যাচ্ছে, বাবু মানে বাঘ যাচ্ছে, তা বলছে যে ভাই বাবু যাচ্ছে। এই কথা বলতে বলতে বাঘ ছিল খুব কাছাকাছি, হঠাৎ করে তার গাড়ো এসে, পড়েছে। হ্যাঁ গাড়ো এসে জাম দিয়ে এসে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই সে সময় একটু কাছাকাছি ছিলাম বলে সঙ্গে সঙ্গে গিয়ে সবাই মিলে গিয়ে হাইরে হাইরে করে গিয়ে মারবো ধরবো করে গিয়ে খুব গিয়ে পড়েছি তার উপরে বাঘের সামনে। বাঘ ছেড়ে দিয়ে দৌড় মারলো। দৌড় মারলে লোকটার, আমাদের লোকটার কিছু আহত হয়েছিল, একটু নোক টোক মেরেছিল, তখন কামড় টামড় দিতে পারিনি, নোক টোক মেরেছিল। আমরা সেই অবস্থায় সবাই তাকে নিয়ে আস্তে আস্তে নৌকায় আসি, নৌকায় তুলেছি, তুলে তাকে একটু ক্ষত জায়গায় একটু মলম টলম এটা সেটা দিয়ে চিনি টিনি দিয়ে একটু ব্যান্ডেজ করে রক্ত টক্তগুলো বন্ধ করাতে করে নৌকায় আসি। আর ওখান থেকে কিছু লোক আমরা সে থাকলো, তারা হলেও আমরা উঠলাম আবার, আবার জঙ্গলে উঠলাম। উঠে আমরা যাচ্ছি, যাতে যাতে হঠাৎ করে ওই ঘটনার পরেও আবার জঙ্গলে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ওই ঘটনার পরেও আবার জঙ্গলে যাওয়া হচ্ছে। জঙ্গলে উঠে সে যে লোকটা আহত হয়েছিল তাকে নৌকায় রেখে আমরা আবার আরেক জায়গায় গিয়ে একটু সরে যেয়ে আর একটু গিয়ে আরেক জায়গায় উঠেছি। ওটার সঙ্গে সঙ্গে ওই বাঘ যে অত ওই এদিকে এই রক্তের একটা পেয়ে গেছে লোকের আক্রমণ, কিন্তু ওই বাঘ তাক করে করে ছিল। আমরা ওটার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা লোকের ওপরে এসে হামলা করেছি। মানে রক্তের স্বাদটা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, রক্তের স্বাদটা জিভে লেগে গেছে। ও কিন্তু ভুলতে পারেনি, কিন্তু আমরা, ও কিন্তু আপনারা যখন চলে এসেছেন ও টার্গেট রেখেছিল, দেখে রেখেছে, আমাদের দেখে রেখেছে। আমরা যেই অন্য সাইডে যেয়ে উঠেছি, ও সেখানে যেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ওটার সঙ্গে সঙ্গে ও গিয়ে আমাদের আরেকটা লোকের গাড়ো করে পড়েছে, পুড়িয়ে লোকটাকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সে সময় বিশাল একটা চিন্তাধারা, তার সঙ্গে বহুত দূর গিয়েছি জঙ্গলের ভিতরে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে। তার পাশ বাঘে নিয়ে যাচ্ছে, তার পাশ এত জোরে বাঘে নিয়ে যাচ্ছে তাকে যে আমরা হেঁটেও তার সঙ্গে ছুটেও উঠতে পারছি না। লাস্টে একটা জায়গায় রেখে বাঘ ছেড়ে দিয়ে আবার ভালো করে ধরেছে। যে জায়গাটা ছেড়ে দিয়ে ধরেছে সে জায়গাটা রক্ত ভেসে যাচ্ছে। সেখানে সেই রক্ত দিকেও অনেকে বিশাল ভয় খেয়ে গেল। আর এদিকে বেলাও খুব এতে চলে গেছে, যাচ্ছে শেষ অবস্থায়। সেই সময় আমরা আস্তে আস্তে কি করি, আস্তে আস্তে অনেকে বললো যে আর আগে যাবে না, বহুত দূর আইছি, এখান থেকে ফিরে নৌকো যাতে যাতে। কটা বাজে? অন্য করে তা বেলা 4টে একটু বেজে গেছে। 4টে মানে কি জঙ্গলের মধ্যে কি অন্ধকার হয়ে যায়? হ্যাঁ না, হ্যাঁ, যখন বেলা 4টে বেজে যায়, 4টে 4:30 বেজে যায়, সেই সময় বেলা থাকলেও জঙ্গলের মধ্যে একটু আস্তে আস্তে অন্ধকারের ভাব এসে যায়। গাছপালার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের জন্য একটা ভাব এসে যায়। সেই সময় আমরা অনেকে বাদে দিল যে এটা ঠিক যাচ্ছে, আর পাওয়া যাবে না, কোথায় গভীর জঙ্গলে নিয়ে গেছে তার ঠিক নেই। আর এই অবস্থায় যেয়ে শেষ করে আরেকটা ঘটনা ঘটবে, তার থেকে আমরা ফিরে যাই। আমরা ওখান থেকে ফিরে আস্তে আস্তে নৌকায় আসলাম। যে কদিন ছিলাম সবাই নৌকায় এসে, নৌকা আর বাবার লোক হয় না, ছাড়ার লোক হয় না। ওই জায়গায় নৌকায় বসে বসে বিশাল চিন্তা ভাবনা গল্প হচ্ছে যে বাড়ি যেয়ে কিভাবে বুঝন দেবো, কি করব। এই যা একটা ঘটনা ঘটেছিল, ফার্স্টে একটু আমাদের চেক দেওয়া ঠিক ছিল, তার সত্ত্বেও আমরা আবার উঠলাম, উঠে একটা ঠিক জিনিস না। একবার যখন প্রবলেম হয়েছে তারপরেও সেখান থেকে গিয়ে আবার অন্য একটা জঙ্গলে কি করে ওঠা যায়, সেখান থেকে ঘুরে আসা ঠিক ছিল না? ঠিক ছিল। একটা ঘটনা ঘটে গেছে, আর একটা ঘটনা যেন নতুন করে না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের। তা আমরা যদি আমাদের ভালো না বুঝি, একেবারে আমাদের জঙ্গল জীবন মানে সবকিছু জঙ্গলেই হবে এরকম তো ব্যাপার না। যে জঙ্গলে একদিন যদি আমাদের যদি গ্যাপ যায়, পরের দিন তো আমার না খেয়ে থাকতে হবে, এরকম তো দিন নেই না, সেটা নেই, সেটা হয় না। একটা যখন প্রবলেম হয়ে গেছে, তাহলে আমি আজকে দিনটা আমরা যাব না, আজকে দিনটা আমরা ঘুরে আসবো, পরে কোনো এক সময় যাবো, সেই মানুষটা আগে সুস্থ হোক। তারপর আমরা ওখান থেকে বাসায় বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে
বিশাল একটা শোকে তাপে পুড়ে গেলাম, বিশাল বাড়ি, বিশাল কান্নাকাটি, রোল পুড়ে গেল। হুম। সেখান থেকে মনে করলাম কিছুদিন মনে করলাম যে জঙ্গল আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, আর জঙ্গলে গেলি বেঁচে থাকবো কিভাবে। হুম। কিছুদিন জঙ্গল বন্ধ রাখলাম, রাখার পরে ফের আবার সেই জঙ্গলে আবার যাতে হলো। তার মানে আমাদের এমন পরিস্থিতি, সাইডে আমাদের বন জঙ্গল করা লোক, আমরা যে বাইরে কোনো কাজকর্ম করবো, বিদেশে গিয়ে কোনো পয়সা ইনকাম করে নিয়ে আসবো, হুম। সেই আমাদের আর নেই। আমাদের এই বন জঙ্গল করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার আমাদের এই জঙ্গল করা ছাড়া আমাদের আর বাইরের পয়সা আচ্ছা, ইনকাম জঙ্গল করা। জীবনের আর কোনো ঘটনা আছে যেই ঘটনার সঙ্গে বাঘের সঙ্গে পুরো মুখোমুখি ধস্তাধস্তি হচ্ছে একটা, যে কোনো একটা ঘটনা? বহুবার জঙ্গলে যাতে না, যাতে আমি যে শুনতে চাইছি জ্যাঠামশাইকে তো সবসময় পাবো না, কারণ এখন মরানি চলছে, আর এই মরানি গুণে কিন্তু কাঁকড়াটা হয় না। জঙ্গলের গভীরে জল উঠবে তবেই হচ্ছে নৌকা নিয়ে যাওয়া যাবে। আর হ্যাঁ। জঙ্গলের গভীরে এমন একটা পজিশন, জল না উঠলে টেনে নিয়ে যেতে হয় জঙ্গলের মধ্যে। তো এইভাবে কিন্তু জোয়ার না হলে কিন্তু, জোয়ারের জল না হলে কিন্তু বন্ধুরা একদমই যাওয়া যায় না সেখানে। তো জ্যাঠামশাইকে আজকে মরানি গুণ, আর আজকে জ্যাঠামশাই বাড়িতে আছেন, ফ্রি আছেন, তো জঙ্গলের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, আর এই ঘটনাগুলো শুনতেও বেশ ভালো লাগে। তো একটা ঘটনা বলা শেষ হয়ে গেছে, আরো অনেক ঘটনা আছে এরকম। তো আর একটা ছোট যদি একটা অভিজ্ঞতা যদি জ্যাঠামশাই শেয়ার করে, সেই জন্যই রিকোয়েস্ট করা। তো জ্যাঠামশাই আর একটা যে কোনো একটা ঘটনা বলতে হবে। কাঁকড়া ধরতে গিয়েছি নৌকা নিয়ে হুম। তিনজন কাঁকড়া ধরতে গিয়েছে, গিয়ে আসতে আমরা জঙ্গলের মধ্যে যে যে খাঁড়ির মধ্যে যে দোন ফেলতে ফেলতে যাচ্ছে তিনজন। আচ্ছা। যে কিছু দূর যে খানিকটা হেতালি পড়ে, হেতালি জঙ্গল, আর খানিকটা গরানের জঙ্গল, হুম। গরম জঙ্গল। এখন গরম জঙ্গল কাটিয়ে আমরা হেতালির জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা। আর গিয়ে আস্তে আস্তে গিয়ে সেখানে গিয়ে দোন ফেলিয়ে চুপচাপ বসে আছে তিনজন। আচ্ছা। এখন হঠাৎ করে দেখি হুম। ওই একটা শব্দ হচ্ছে, হেতালি খুলতে সুসুর সুসুর করে একটা শব্দ হচ্ছে। হুম। মানে আমি সে সময় কি জিনিসটা আসতেছে বুঝতে পারছি যে কোনো একটা জিনিস আসতেছে। হ্যাঁ। সে সময় হঠাৎ করে ওই আমি নজর রাখেছি, কিন্তু নজর বেশি দূর ভিতরে চলে না। ওই হেতালির জঙ্গলটা আঁকা বেশি, তার মধ্যে নজর খুব কম চলে। একটা জায়গা কিছু ভিতরে যেয়ে একটা জায়গা ফাঁকা মতো, একটু সামান্য ফাঁকা মতো আছে, সেখানে হেতালির ঝাড় রয়েছে। যে আমি সেই ফাঁকাটায় তাকিয়ে নজর দিয়ে আসি, ওই জিনিসটা কি জিনিস আসতেছে, শুয়ার আসতেছে কি হরিণ আসতেছে কি বাঘ আসতেছে, নজর দিয়ে রাখেছি। হুম। আস্তে 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 সেই ফাঁকায় এসে পয়সে সেই ফাঁকাই আইয়েছে। হুম। আসার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ে গেছে, আমি সেই সময় দেখলাম বড় বাঘের হয়তো। হুম। আমার ধারে আর একটা লোক আছে, তাকে বলছিল এই বাঘ এসছে। হুম। খুব আস্তে তাকে বললাম, জানালাম। জানাবার পরে আমরা কি করবো, শর্টকাট করার জায়গা নেই, জায়গাটা খুব ছোট জায়গা, নৌকোর পাশাপাশি হেঁটে যাওয়ার পরিস্থিতি। সে সময় বলার এক সেকেন্ড পূর্তি দেন না, সঙ্গে সঙ্গে বাঘ এসে আর আমাদের নৌকোর ধারে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে একদম? হ্যাঁ, একবার নৌকোর ধারে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়াবার সঙ্গে সঙ্গে সে সময় এমন পরিস্থিতি, বাঘের সামনে সামনে বাঘ আমাদের দিকে তাকিয়ে দিয়েছে, আর আমরা বাঘের দিকে তাকিয়ে রয়েছি। কিন্তু কেউ কারো উপরে, বাঘও আমাদের উপরে অ্যাটাক করছে না, হামলা করছে না, আর আমরাও বাঘের উপরে কোনো দাবার দিয়ে জোর করে কিছু কথা বলবো ওকে, সে কথা বেরোচ্ছে না, সে কথাও বেরোচ্ছে না। আর বেরোলেও আমাদের মার খেতে হবে, ওর হাঁক মারলেই ও আমাদের ওর আক্রমণ করে। এমন পরিস্থিতিতে একবার মুখোমুখি হয়ে গেছে। সে সময় আমরা বাঘের দিকে তাকিয়ে ওই মনে মনে মা 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 বনবিবিকে স্মরণ করতেছি, আর ওই মনে মনে করছে, কিন্তু জোর করে কোনো কথা বলার শক্তি নেই, ক্ষমতা নেই, আর ক্ষমতা আসছে না। আর হঠাৎ করে ওই বাঘ কি মনে করলো, আস্তে আস্তে হঠাৎ করে ওই নৌকোর গলুর মাথা তলা দিয়ে ফুঁড়িয়ে খালের গান পারে গিয়ে উঠে, খালের গান পারে উঠে যেই একটুখানি ভিতরে ঢুকে গেছে। সেই সময় আমরা খুব জোরে কথা বলছি, আর খুব জোরে এই নৌকো ঠিলতে, এই। হ্যাঁ। সেই সময় আমাদের মুখে যা বাক্য বেরোচ্ছে,
ওর সামনে সামনে আমাদের কিচ্ছু বলার ক্ষমতা ছিল না, যে ও এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, ওকে যদি দাবাত দেই বা জোর করে কিছু বলতে যাই, ও ও attack করবে। আমাদের অ্যাটাক করবে, অ্যাটাক করবি। অ্যাটাক করবে। এই ওখান থেকে এই করে খুব, আর এগুলি ও যেই গান পারে উঠে গেছে, আমরা সেই সময় খুব তাড়াতাড়ি করে এই লৌকো খেলে দিয়ে আর দাঁড়িয়ে দোন টেনে, একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি গুটে নিয়ে, হুম। আর একজন দোন টানতেছি, আর পেছনে মাঝেও জোর করে খেলে দিচ্ছে, দিয়ে খুব জোরে হাইডা করতে 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 আস্তে 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 খালের গোড়ার দিকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সেই সময় এসে এমন পরিস্থিতি হচ্ছে, সেই সময় বলছে জল বের কর, হ্যাঁ। মানে গলা কালা বুক টুক সব শুকিয়ে গেছে, হুম। পরিস্থিতি এমন হয়ে গেছে। সেই সময় বাইরে নদীতে বেরিয়ে জল খেয়ে খানিক সময় জিরিয়ে শিখিয়ে তারপর আস্তে 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 যাই। এত ভয় খাইছি যে বাঘের সামনে সামনে, আর বাঘ এইভাবে, আর বাঘকে দিকে তো অন্য দেশে আমাদের মতো লোক যদি না হতো, অন্য কোনো নূতন লোক হলি কাঠ হয়ে ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকে, হ্যাঁ, সেন্সলেস হয়ে যেত। সেন্সলেস হয়ে যেত। কিন্তু আমরা শুধু জানাশুনো লোক আর সাহসী লোক বলে আমরা ওই সেন্সলেসটা হইনি। আচ্ছা, এই বলছি এখন জঙ্গলে কাঁকড়া কত করে কেজি চলছে? 100 গ্রাম পেতে নিয়ে 4-5 উঠ, ওটা গড় হুম। আমরা দেই। ধরে এখন 400 টাকা বাজার চলছে, আচ্ছা, এখন উপস্থিত পার 400 কেজি? টাকা পার কেজি, হুম। 400 টাকা বাজার। আর যেগুলো এই খেচি কাঁকড়া? শীষ কাঁকড়াটা ওটা 100 টাকা করে ব্যাপারীতে নেয়। এখন নদীতে কি মাছ ফাছ ভালো হচ্ছে? তো মোটামুটি হচ্ছে, খারাপ হচ্ছে না। আর মধু সংগ্রহ করতে কি যাওয়া হয় প্রত্যেক বছর প্রত্যেক সিজনে? প্রত্যেক সিজনে মধু সংগ্রহ করতে আমরা যাই। আচ্ছা, মধু, আমাদের মধু সিজনে মধু সংগ্রহ কালেকশন করি। মধুর এক ট্রিপে গেলে কতটা মধু আনা সম্ভব হয়? উম, কিছু বলার উপায় নেই। মধু একটা সাইড নিয়ে জঙ্গলে বসে, সব জায়গায় সমান বসে না। আচ্ছা, একটা গড়ানে মধুটা বসে, জঙ্গলের যে সাইডটা মধু বসে, সেই সাইডটা যদি ঠিক যাদের ধরা পড়বে, হুম। তারা প্রচুর মধু পাবে। ও গেলি, মানে ওটা একটা জোনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ আমি যে জোনটা যাচ্ছি সেই জোনটায় কতটা চাক আছে। হ্যাঁ, চাক আছে, হ্যাঁ, তার এটাই উপরে হচ্ছে। মধুটা হয়। তো মানে জঙ্গলের থেকে মোটামুটি সংসার চালানো যায়। হ্যাঁ, জঙ্গলে থেকে মধু এই যে সংসার নির্বাহ মাছ হয়। কাঁকড়া মধু সংগ্রহ করে মাছ চলে যায়। কাঁকড়া, যেমন মা যখন মধুর সিজন হয়ে যাচ্ছে, সেই সময় আমরা হয়তো মাছ ধরছি, কাঁকড়া ধরছি। তো মাছ কাঁকড়াটা 12 মাস আমাদের একটা ধরা সিজনে একটা পরিকল্পনা, বা আমরা ওতে মাছ কাঁকড়ার উপরে বেশি নির্বাহ করি। মধুটা অল্প দিনই। তো জ্যাঠামশাইয়ের বাড়ি কিন্তু এক সাইডে জঙ্গল, মাঝখানে নদী, তার অপোজিট সাইডে গ্রাম। নদী জঙ্গল লাগোয়া বাড়ি। ভাঙনে পুরো নিজেদের যে বসবাস করার যে জায়গা ছিল মেন, আর যে জমি ছিল সব কিন্তু ভাঙনে বেরিয়ে গেছে। সামনে আমি দেখেছি, ছোটবেলায় তো আমার এই জ্যাঠামশাইয়ের পাড়াতেই আমার বাড়ি ছিল, আমরা একই গ্রামের মানুষ। তো এই পাড়াতে যখন আমার ছোটবেলায় বাড়ি ছিল, আমি এসব জায়গা দিয়ে কিন্তু খেলেছি ছোটবেলায়। আর আমাদের যে জায়গাটা ছিল, যে জায়গাটা নদী ভাঙনে নিয়ে চলে গেছে, সেই জায়গাটার পরে একটা বিশাল বড় একটা চর ছিল, যে চরে আমার দাদারা, মানে আমাদের বয়সে যারা বড়, সে দাদারা খেলা করতো। আমি ওই বল পড়ে গেলে বল দ্বারা নদীর জলে চলে গেল, ওই বল কুড়িয়ে আনতাম। একটা বেশ কিছু একটা জমি কিন্তু নদীতে চলে যায় ভাঙনে। ঠিক তারপরে একদম ঘরের গা দিয়ে কিন্তু রাস্তাটা এসেছে। আর এমন দুঃখজনক ঘটনা, বন্ধুরা, বলার ভাষা নেই। জ্যাঠামশাইয়ের বাড়িটা ঠিক কেমন জায়গায়? জ্যাঠামশাইয়ের বাড়ি নদী, জ্যাঠামশাইয়ের বাড়ি জঙ্গল, নদী, তারপর অপোজিটে হচ্ছে গ্রামে বাড়ি। আর সামনে যে জায়গা ছিল জ্যাঠামশাইয়ের বাড়ির পিছন দিক দিয়ে কিন্তু নদীর বাঁধ হয়েছে। আর সেই নদীর বাঁধটা একটা সময় ছিল না, আরো অনেকটা পিছিয়ে ছিল। সেই নদীর যে জায়গাটা বাঁধ হয়েছে সেই জায়গাটা কিন্তু মানুষ বসতি ছিল, একটা বিশাল জমি নিয়েছিল। আর যেখান থেকে বাঁধ ছিল তারপরে একটা লম্বা চর ছিল, যে চরে ফুটবল খেলা হতো ছোটবেলায়। সেই চরে কিন্তু আমিও খেলেছি, যেহেতু আমি একই গ্রামের ছেলে, একই এলাকার আমরা থাকতাম। তো যখন আমার বয়সের দাদারা যখন ফুটবল খেলতো, ওই বল যখন নদীর জলে পড়ে যেত, ওই বল কিন্তু কুড়িয়ে আনতাম আমি, এনে দিতাম। তো এরকম একটা দিন দেখেছি। আর আজকে দেখছি যে নদী ভাঙনে নিজেদের বাসস্থান নিয়ে চলে গেল। তাই তো হলো। হ্যাঁ, তো যেই পাড়াটায় আছে, এই পাড়াটা সত্যি কথা বলতে দরিদ্র অসহায় পরিবারটা একটু বেশি আছে। আর বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে কতটা ভালোবাসা আমি পাবো আপনাদের থেকে আমি জানি না,
তবে আমি ভালোবাসা যদি আপনাদের থেকে পাই আর আমার চ্যানেল যদি গ্রো করে যায়, বড় হয়ে যায়, তো আমার চ্যানেলের যা আর্নিং আসবে সেই আর্নিংয়ের 30% আর্নিং আমি শুধুমাত্র অসহায় মানুষের পেছনে কাজে লাগাবো, আর 20% একটা কাজে লাগাবো। সেটা আজকে নয়, অন্য একদিন বলবো। তো মোটামুটি চ্যানেল মনিটাইজ হয়েছে, আর সবথেকে বড় কথা হচ্ছে ভিউ হচ্ছে না। আপনারা হয়তো সেভাবে আমার ভিডিও গ্রহণ করছেন না, বা আমি গ্রহণযোগ্যতা পাচ্ছি না, যা এরকম একটা কিছু হবে। তো জানি না কন্টেন্টের মধ্যে কি প্রবলেম আসছে, বা বলাতে বা ঘটনা তুলে ধরাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো যেভাবে হোক, যে প্রবলেম হোক, তো আজকের ঘটনা শুনলেন, আর আজকের ঘটনা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, মতামত জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।